দর্শক সকলকে স্বাগত জানাবো আইপিএন বাংলা লাইভে। আজ আবারও আপনাদের স্বাগত জানাবো এই কারণে, এই মুহূর্তে কিন্তু একটা হট টপিক নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। এবং আপনারা জানেন যে বাংলা ভাগের ছক চলছে, এ নিয়েই কিন্তু গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত একটা তরজা রয়েছে। আর তারই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আপনারা জানেন যে বাংলা ভাগের চক্রান্ত আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে এই চক্রান্ত চলছে। কবে থেকে চলছে, কারা করছে চক্রান্ত, অর্থাৎ বাংলা ভাগ মানে হচ্ছে বাঙালি ভাগ। অর্থাৎ এ নিয়ে কিন্তু নানান প্রশ্ন ইতিমধ্যে রয়েছেন। ইমতিয়াজ সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। তিনি সবে দিল্লি থেকে এসেছেন এবং আজকে এই একটা বৃহৎ টপিক আপনাদের সামনে উনি আলোচনা করবেন। তিনি রয়েছেন, দর্শক আপনারা যারা রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। তার সাথে সাথে আমি পরিচয় করে দেবো, আমাদের সঙ্গে রয়েছেন ইমতিয়াজ আহমেদ মোল্লা, তাকে স্বাগত জানাবো আইপিএন বাংলার পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ইমতিয়াজ সাহেব, আজকে আপনার সামনে বেশ কিছু আমরা প্রশ্ন রাখবো। সাথে সাথে আপনি শুনেছেন যে বাংলা ভাগ নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংসদে কিন্তু কথা উঠেছে এবং সংসদে এর প্রস্তাব দেওয়া হয়েছে যে বাংলাকে ভাগ করা হোক। অর্থাৎ এখানে মুসলিম বেশি হয়ে যাচ্ছে, মুসলিম এখানে অগ্রসর হচ্ছে, অর্থাৎ অনুপ্রবেশ দেখা দিচ্ছে এবং তার জন্যই মুসলিমদের সংখ্যা বাড়ছে। তাই মুসলিমকে এটা বন্ধ করার জন্য বাংলাকে ভাগ এবং কিছুটা এলাকাকে, ইতিমধ্যে 5টা জেলার কথা বলা হয়েছে, 2 রাজ্যের মিলে। একদিকে বিহারের 3টে জেলা এবং পশ্চিমবঙ্গের 2টি জেলা, একটা হচ্ছে মালদা এবং অপরটি হচ্ছে মুর্শিদাবাদ। এই 2টি জেলা সহ বিহারের 3টি জেলা তারা নিয়ে কিন্তু একটা কেন্দ্র শাসিত অঞ্চল করতে চাইছে, অর্থাৎ ইউটি করতে চাইছে। আপনার কাছে প্রশ্ন যে বাংলা ভাগের এই ছক এটা কবে থেকে মূলত শুরু হয়েছিল এবং এর আগেও কিন্তু বারবার প্রশ্ন উঠেছে এই ব্যাপারে। এটা খুব পুরনো ব্যাপার এবং এই চক্রান্ত খুব বিশাল। বাংলাদেশ আজকে যেটা, সেটা একসময় বাংলার অংশ ছিল। আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ডের অনেকটা অংশ আমাদের গ্রেটার বেঙ্গল যেটা বলতে হয়, পুরনো বঙ্গ যেটা বলতে হয়, সেটা ছিল। এবং সেইটাকে ভাঙা হয়েছে বারে বারে। ব্রিটিশদের সময় থেকে এই বাংলাকে ভাগ করার জন্য আসামের তৈরি করা হয়েছিল বিভাজন। আসামে দেখবেন বেশিরভাগ অংশ বাংলা ভাষাভাষী মানুষই আছে এবং যারা অসমীয়া আছে তাদের স্ক্রিপ্টও বাংলা স্ক্রিপ্টেরই অনুকরণে তৈরি, সামান্য কিছু পার্থক্য করা হয়েছে। অতএব একটা ঐতিহাসিক সত্য বলি, এই যে বলয় আছে, এই যে গ্রেটার বাংলা, এইটাতে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ধর্মান্তরিত মুসলিমের বাস। আপনি যদি বিহার ঝাড়খণ্ডের অংশ নিয়ে নেন, পুরো বাংলাকে নিয়ে নেন, আসামকে নিয়ে নেন, এই যে কথা উঠছে না, এখান থেকে ওখানে মুসলমান এসে গেছে, ওখান থেকে ওখানে মুসলমান চলে গেছে। আসলে এই পুরো জায়গাটায় ঐতিহাসিকভাবে পৃথিবীর সব থেকে বেশি মুসলমান, ধর্মান্তরীকরণ তো সব থেকে বেশি মুসলমানের বাস। পৃথিবীতে আর কোথাও এত বেশি সংখ্যক মানুষ ইসলামে কনভার্ট হয়নি। অতএব এটাকে ভাগ করার জন্য যেমন ব্রিটিশরা উদ্যোগী ছিল, আবার দেশ ভাগের সময় এই সুযোগে এই বাংলাটাকে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আপনারা জানেন বাংলা ভাগের যে মূল কারণ, শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে একটা বাহিনী, তৎকালীন বুদ্ধিজীবী, তারা সবাই মিলে এটা ঠিক করলো বাংলাটাকে ভাগ করতে হবে। অথচ এই বাংলায় যখন 1906 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, তখন সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রাখি বন্ধন উৎসব, কত আবেগ ছিল। কিন্তু এই বাঙালি আবার এই বুদ্ধিজীবী সমাজ, তথাকথিত অমুসলিম বুদ্ধিজীবী সমাজ, যখন দেশ স্বাধীন হওয়ার মুখে, তখন তারা কিন্তু আবার এই বাঙালির চরিত্র পাল্টে গেল, যারা বঙ্গভঙ্গের বিরোধী ছিল, যে কেন ওপার বাংলা আলাদা হবে, কেন ঢাকায় আলাদা কেন্দ্র তৈরি হবে, কেন ঢাকায় ইউনিভার্সিটি হবে। যাদের এটা নিয়ে খুব ব্যথা ছিল যে বাঙালি এক, বাংলাকে এক করা যাবে না, এর সবকিছু এক, তারাই দেখলেন স্বাধীনতার ঠিক প্রকালে বললো আগে বাংলা ভাগ হোক, দেশ ভাগ হোক আর না হোক, বাংলা ভাগ হোক। কারণ যোগেন্দ্রনাথ মন্ডল, মহাপ্রাণ জগন্নাথ মন্ডল এবং শেরে বাংলা ফজলুল হকের যে দোস্তি, তাদের যে বন্ধুত্ব, তাদের এই দলিত সমাজের
সম্মিলিত দলিত এবং মুসলিমদের সম্মিলিত যে রাজত্ব স্থাপন হয়েছিল, সরকার গঠন হয়েছিল, সেইটা এখানকার একটি ব্রাহ্মণ্যবাদী শ্রেণী মেনে নিতে পারেনি। তাদের এক টুকরো জমি চাই, তারা রাজত্ব করবে। তারা বুঝে গেছিল এই দলিত মুসলিম ঐক্যে কখনো যোগেন্দ্রনাথ মন্ডল মুখ্যমন্ত্রী হবে, কখনো ফজলুল হক হবে, কখনো আবার যোগেন্দ্রনাথ মন্ডলের ছেলে বা তার বংশধররা হবে, কখনো ফজলুল হকের বংশধররা হবে। অতএব এখানে ওই ব্রাহ্মণ্যবাদী সমাজের, উচ্চবর্ণের সমাজের কোনো স্থান ছিল না। তারা তখন বলল, তাহলে আমাদের এক টুকরো ভেঙে জমি দেওয়া হোক, যেটা আজকের দিনের পশ্চিমবঙ্গ, আমরা রাজা হব, আমরা মুখ্যমন্ত্রী হব। এবং তারপরে আজকের দিনে আবার জ্বালা ধরছে যে পশ্চিমবাংলায় মুসলিমদের একটা বড় গুরুত্বপূর্ণ প্রভাব আছে। মুসলমানরা যেদিকে যায় সেদিকে সরকার হয়। কংগ্রেসের একটা দীর্ঘ সময় গেছিল যখন মুসলমানরা সবাই একচ্ছত্রভাবে কংগ্রেসে ছিল। তারপরে এক সময় বামফ্রন্টের সরকার হলো, কংগ্রেসকে ফেলে দিয়ে তার মূল কাণ্ডারি মুসলমানরা ছিল। যদিও গদিতে বসেনি মুসলমানরা, চালিকা শক্তি মুসলমানরা ছিল। তারপরে বামফ্রন্টকে ধূলিসাৎ করলো, শূন্য করে দিল। তৃণমূল ক্ষমতায় এসছে, আবার তৃণমূলকে যেদিন ছেড়ে দিয়ে নতুন শক্তিকে চাইবে, সেটা আনার পিছনে মুসলমানদের বড় একটা ভূমিকা থাকবে। এই যে মুসলমানদের প্রায় 30% ভোটদাতা, এই 30% ভোটদাতা এত ডেডিকেটেড এবং এত ইউনাইটেড, এরা যেদিকে যায় তার সরকার তৈরি হয়। অতএব এইটাকে ভাঙার জন্য আবার নতুন করে ওই ছক তৈরি করা হচ্ছে, এক টুকরো আমাকে উত্তরবঙ্গ দিয়ে দাও, তাহলে আমরা একটা বিজেপি সরকার তৈরি করব। ওরা এখানে দাঁত ফোটাতে পারছে না, বুঝা গেল? আর এই যে দুটো রাজ্যের 5টা জেলা নিয়ে একটা ফর্মুলা বার করছে, এখানে মুসলমান অনেক বেশি এসে গেছে, বাংলাদেশ থেকে সব চলে আসছে। তো বাংলাদেশ থেকে মুসলমান বেশি এসছে নাকি বাংলাদেশে বিভাজনের পর মুসলমানরা এদেশ থেকে ওপারে বেশি চলে গেছে? এটার উপরে তাহলে একটা কমপ্লিট সার্ভে করা হোক। আমরা তো বলতে পারবো আমাদের বংশের কত মানুষ, প্রতিটা পরিবার থেকে কত মানুষ বাংলাদেশে গেছে। আর যদি কোনো তথ্য থাকে তাহলে সরকার আইডেন্টিফাই করুক না। 75 বছর স্বাধীনতার হয়ে গেল, এখন গিয়ে এইসব কথাবার্তা উঠছে। আমরা জানি ভারতবর্ষ ইউনাইটেড ছিল এবং সবাই একসঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। সেখানে মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা, তাহলে এদেশের জন্য রক্ত কারা দেয়নি? অজস্র মুসলমানরাও রক্ত দিয়েছে। এবারে কেউ বলবে মুসলমানরা বেশি রক্ত দিয়েছে, কেউ বলবে অমুসলমানরা। আমি এই বিভেদে যাচ্ছি না, এটা সকলের ভারতবর্ষ ছিল। তাহলে ওপার বাংলার লোক এপার এসছে না এপার বাংলার লোক ওপারে গেছে? স্বাধীনতার 75 বছর পর এখন এইসব কথা কেন উঠছে? মুর্শিদাবাদ স্বাধীনতার 3 দিন পর পর্যন্ত পাকিস্তানের ফ্ল্যাট উঠেছে, ওটা পাকিস্তানের অংশ ছিল। তারপরে লেনদেন করে মুর্শিদাবাদটাকে ভারতবর্ষের অংশ করা হলো। তখনও এই মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত, মুসলিম প্রধান ছিল। মালদা, দিনাজপুর এগুলো বরাবর ছিল। এরা যে বলছে না হঠাৎ করে এখানে জনসংখ্যা বেড়ে গেছে, এটা একটা ফালতু কথা। আর এই হিন্দু মুসলমান বিভাজন করার ফর্মুলা এই বিজেপির মাথা থেকে বেরোয়, আরএসএস এর মাথা থেকে বেরোয়। এই ধর্মের নামে বাংলাটাকে ভাগ করে, ওই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুটো ভাগ করেছে। এখন এই বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য আবার এখানে এসে সেই হিন্দু মুসলমান শুরু করেছে। এইটার বিরুদ্ধে পুরো বাঙালি জাতিকে গর্জে উঠতে হবে, এদের দাঁত ভাঙা উত্তর দিতে হবে যে বাঙালি বাঙালি হয়, বাঙালির কোনো হিন্দু মুসলমান হয় না। হ্যালো, জি, আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে আজ থেকে 2 বছর আগে আপনি জানেন যে গৌরী শঙ্কর ঘোষ, তিনি হচ্ছেন যে এই মুর্শিদাবাদের কোন একটি জায়গার বিধায়ক। তিনি 2022-এর 18 অগস্ট ফার্স্ট কিন্তু দাবি করেছিল যে এই মুর্শিদাবাদের কিছু অংশ এবং মালদার কিছু অংশকে একটা কেন্দ্র শাসিত বা ইউটি আন্ডারে নিয়ে আসা হোক, এই দাবি তিনি করেছিলেন। সেই দাবিকে তখন খুব একটা প্রাধান্য দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে আজকের ডেটে এসে যেখানে সাংসদে যেখানে বারবারই কিন্তু এই নিশিকান্ত দুবে যে বর্তমানে কিন্তু সাংসদে এটাকে চেয়েছেন যে অবশ্যই মালদা এবং মুর্শিদাবাদ সহ বিহারের যে 3টি এলাকার কথা বলছে যে এটাকে এখানে অনুপ্রবেশ ঢুকছে, মুসলিমরা এখানে বেশি হয়ে যাচ্ছে, অতএব এটাকে যদি বন্ধ করা যায় তাহলে এটাকে কেন্দ্রশাসিত আওতায় নিয়ে আসা হোক।
তো মূলত কেন এটা বিজেপির কাছ থেকে কেন আসবে? আচ্ছা, যদি বর্তমানে কেন্দ্রে বিজেপি আছে, বর্তমানে কেন্দ্রে বিজেপি আছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বিজেপির হাতে আছে। তাহলে এত মুসলমান দেশে ঢুকলো কি করে? তাহলে ওরা কি করছিল? পয়সাকে সবাইকে ঢুকাচ্ছিল? আরে দেশের এখন চিন্তা হচ্ছে, দেশের একটা বিরাট অংশ এদেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশে অবস্থান নিচ্ছে। দেশের পরিস্থিতি এত খারাপ, দেশের সমস্যা এটা নয় যে বিদেশ থেকে লোক ঢুকেছে, দেশের সমস্যা হচ্ছে রোজগারের অভাবে, সুস্থ পরিবেশের অভাবে দেশের বুদ্ধিমান লোক, শিল্পপতি, জ্ঞানীগুণী মানুষরা তারা সব দেশ ছেড়ে পালাচ্ছে এবং দেশে রোজগারের অবস্থা এমন ভালো নয় যে অন্য দেশ থেকে, বাংলাদেশ থেকে লোক এখানে চলে আসবে। কারণ বাংলায় পার ক্যাপিটা পশ্চিম ভারতের থেকে বাংলাদেশের অবস্থান ভালো, সেখানে রোজগারের অবস্থান ভালো, সেখানে শিক্ষা দীক্ষা পরিকাঠামো জীবনযাত্রার মান উন্নত। তারা কেন ভারতবর্ষে ঢুকবে? এটা একটা মিথ্যা কথা। দেখুন, এরা এই হিন্দু মুসলমান বিভাজন করছে যে মুসলমানরা এখানে বেড়ে গেছে, এটা বিপজ্জনক। তাহলে এই মুসলমান বিপজ্জনক বলে পাকিস্তানকে বাদ দিয়েছিল তো, তাহলে এখন আবার এই একই কথা বলছে। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলে থাকলে কি ওরা মুসলমান থাকবে না? পশ্চিমবঙ্গে থাকলে অসুবিধা কোথায়? আসল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে তছনছ করবে, ওরা লুটে খাবে। তাহলে যদি বিপজ্জনক মনে করে, তাহলে পাকিস্তানকে, বাংলাদেশকে বাদ দিয়েছে, ওই মুর্শিদাবাদ সহ ঝাড়খণ্ডের সব রাজ্যগুলো কি বাংলাদেশকে দান করে দেবে যে না আমরা এদের এখানে এদেশে রাখবো না? তাহলে সেটা প্রস্তাব দিক। কিন্তু যখন এরা ভারতবর্ষেই থাকবে, তাহলে পশ্চিমবঙ্গের অংশ হিসাবে কেন নয়, ওটাকে কেটে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দিলে ওরা কি মুসলমান থাকবে না নাকি ভারতবর্ষে থাকবে না? শুধু এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাকে ধ্বংস করা। বাঙালি তো ম্যাক্সিমাম বাঙালি তো চলে গেল, এবারে যেইটুকু বাঙালি আছে তাকে ছিন্ন ভিন্ন করে এইখানে নিজেদের রাজত্ব কায়েম করবে। একটা বিষয় সামনে আসছে যে তাহলে বিজেপির এই মুহূর্তে বারবারন্ত একদম সুকান্ত মজুমদার কিন্তু বারবারই বলে এসেছে যে এটা হওয়া দরকার, বাংলাকে ভাগ করা দরকার, এখানে অনুপ্রবেশ ঢুকছে, নানান ইত্যাদি ইত্যাদি, এখানে সংরক্ষণ মুসলমানদেরকে বেশি দেওয়া হচ্ছে, নানান কথা, ওবিসি বিষয়ে আমরা আলোচনা করেছি এর আগে অনেক বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই যে বিজেপির যে বারবার এই কথা, একদিকে বিধায়ক বলছেন, অপরদিকে সাংসদে যারা সাংসদ হয়েছেন তারা বলছেন, তাহলে কি বিজেপির এই বাংলার হারের ক্ষেত্রে এবার যে ভোটের পরে যে চিত্রটা উঠে এসেছে যে একটা বিশাল হার বিজেপির বাংলার বুকে, গত আমরা দেখেছি যে যেভাবে গত লোকসভা যা করতে পারেনি, যা করেছিল বিজেপি, তা কিন্তু এবারে অনেকটাই বিজেপি হেরেছে। সেই জায়গায় কি হারের পরে এই দৃশ্যটা বারবার তুলতে চাইছে? দেখেন, এই দেখুন, এখানে নিশিকান্ত দুবে কি বলছে, এখানে মজুমদার কি বলছে, এগুলো কোনো ভ্যালু রাখে না। এরা নিজে থেকে কিছু বলছে না, এটা মোদি এদের দিয়ে বলাচ্ছে। আসলে মোদির যে ব্যর্থতা সেটাকে ঢাকতে হবে তো। ওরা ওই চিরজীবন মুসলমান মুসলমান করেছে, মুসলমান শত্রু, হিন্দু খাতরে মে হ্যায়। তাহলে আপনি বলুন, অযোধ্যায় কোন মুসলমান ওদেরকে হারালো? অযোধ্যায় তো হিন্দুরা হারালো। উত্তরপ্রদেশে যে ধস নামলো সেটা কি মুসলমানরা হারিয়েছে? আসলে হিন্দুরা বিজেপিকে ত্যাগ করছে, আর এদের কাছে তো কোনো কিছু নেই। এরা শুধু বিদ্বেষ হিংসা বোঝে, আর মুসলমানদের ভয় দেখানো এদের কাজ। তাই এই আবার অনুপ্রবেশ, আবার এনআরসি, আবার সেই মুসলমান, এই একই ফর্মুলা শিখেছে, সেইটা চালু করার চেষ্টা করছে। কিন্তু এইগুলো আর ধোপে টিকবে না। বাঙালি সচেতন হয়েছে, বেশ কিছু বাঙালি ওদের প্রলোভনে বিভ্রান্ত হয়েছিল যে আমরা নাগরিকত্ব পাবো, তারা এখন আর নাগরিকত্বের জন্য আবেদন করতে যাচ্ছে না। ওদের যে কেয়া 2019-এর যে ফর্মুলা, সেইটা কিন্তু বাঙালি অলরেডি জিজ্ঞেস করেছে, আসাম থেকে তারা শিক্ষা নিয়েছে। অতএব এখন এরা সেই মুসলমানের ভয় দেখাচ্ছে। কিন্তু এই দেশে না হিন্দুরা বিপদে আছে, না মুসলমানরা বিপদে আছে। বিপদে আছে এখন বিজেপি, বিজেপি আছে ওদের এখন মোদি আর যোগী, ওদের ওই বাহিনী বিপদে আছে। তাই বাঁচার জন্য এখন মুসলমান মুসলমান করছে। কিন্তু এরপরে একটা বিষয় দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী
5 তারিখে, অর্থাৎ আগামী 5 তারিখ সোমবার বিধানসভাতে এই বঙ্গ বিরোধী মানে বঙ্গ যে ভাগ করা হবে এর বিরোধী বিল নিয়ে আসা হবে, এটা তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে। সে জায়গায় কি তাহলে কি তৃণমূল কংগ্রেস চাইছে না যে বাংলা ভাগ হোক? না, তৃণমূল কংগ্রেস কি এই কথাটা কখনো বলতে পারে যে আমরা বাংলা ভাগ হোক চাই? এটা বিধানসভায় যদি ওরা প্রস্তাব আনে, এটা আমিও সমর্থন জানাবো। এটা ঐক্যমত সবাইকে হতে হবে, এই একটা বিষয়ে কোনো বিভাজন চলবে না। কিন্তু আমি দিদিকে অনুরোধ করব, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয়কে অনুরোধ করব, আপনি এই তলে তলে বিজেপি আরএসএস সঙ্গে সেটিংটা বন্ধ করুন। এই মাঝে মাঝে অমিত শাহর সঙ্গে আর এই মোদির সঙ্গে গোপন মিটিং বন্ধ করুন, আর এই ভোট ভাগাভাগি করে বিজেপিকে সিট দেওয়াটা বন্ধ করুন। বাংলায় তো 2-3টের বেশি বিজেপির এমএলএও ছিল না, এমপিও ছিল না, তো সেইটা 75-এ কে নিয়ে গেল? 18টা সিটে কে নিয়ে গেছিল? এবারে 12টা কম পেয়েছে, কিন্তু 12টাও তো কম নয়, 12টা অনেক সিট, এটা পশ্চিমবঙ্গের জন্য মানানসই নয়। উনি যদি বলেন যে আমি ইন্ডিয়া জোটে আছি, তাহলে কেন কংগ্রেস আর সিপিএম এর সঙ্গে সমঝোতা করলেন না? যদি সমঝোতা করতেন তাহলে এবারেও 3টের বেশি সিট বিজেপি জিততো না। এই বিজেপি জমি পাচ্ছে বলে এত বড় বড় কথা বলছে, বিজেপিকে বাংলা থেকে মুছে দিলে এইসব বাংলা নিয়ে কথা বলা বন্ধ করে দেবে। তখন দেখবে বাংলায় আর কিচ্ছু আমাদের দাল বলছে না, তখন পালিয়ে যাবে, তখন অন্য কিছু ভাববে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু বিজেপির আজ এত ভারবর্ত। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধন করুন। এখন তো সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি বাঙালি বিদ্বেষী, বিজেপি বাংলার ক্ষতি চায়, বাঙালির ক্ষতি চায়, বাঙালির শত্রু। অতএব সেই শত্রুর সঙ্গে এত বোঝাপড়া কিসের? এইটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করতে হবে যে উনি প্রকৃতই বিজেপির বিরোধী। আপনি বললেন যে একদিকে বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী, বিজেপি বঙ্গ বিরোধী ইত্যাদি। সেই জায়গায় আজকে যদি আপনাকে আমাদের দর্শক যারা রয়েছে তাদেরকে যদি আমি যে বিরোধী দলনেতা রয়েছে শুভেন্দু অধিকারী, তার একটা জাস্ট অডিও আমি শোনাচ্ছি, আপনিও শুনুন যে তিনি কি বলছেন বঙ্গ বিজেপির পক্ষ থেকে। আমরা তো এখানে যে প্রশ্নটা আমার হচ্ছে, একদিকে বিজেপি বিরোধিতা করছে বঙ্গ বিজেপি, যে এক্ষুনি আপনি শুনলেন যে শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা বাংলা ভাগ চাই না, বাংলা আমাদের এক থাকবে, কিন্তু বাংলাতে হোমল্যান্ড করতে হবে হিন্দুদের জন্য। কি বলবেন এই বিষয়ে? পাগল হয়ে গেছে। ভারতবর্ষের সমস্ত প্রধানমন্ত্রী একজনও মুসলমান নয়। পশ্চিমবাংলার আজ পর্যন্ত স্বাধীনতার পর একজনও মুসলমান প্রধানমন্ত্রী হয়নি, শিক্ষামন্ত্রী হয়নি, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী কিছু হয়নি। তো প্রায় থানায় ওসি, ডিএম, এসপি, আদালতের জজ সব অমুসলিম। তাহলে এখানে মুসলমানদের নিয়ে এত আতঙ্কিত হওয়ার কি আছে? মুসলমানরা শ্রম দেয়, আর এই বাংলার 80 লক্ষ যুবক যদি বাইরে কাজ করছে, তার মধ্যে 50 লক্ষ মুসলিম যুবক বাইরে কাজ করছে। তারা ভিন রাজ্য বা বিদেশ থেকে রোজগার করে এই বাংলাটাকে বাঁচিয়ে রেখেছে। তো মুসলমানদের থেকে ভয়ের কি ব্যাপার আছে? হিন্দু হোমল্যান্ড কি? এই পুরো দেশের নিয়ন্ত্রণে অমুসলিমরাই আছে। যদিও এটা গণতান্ত্রিক একটা দেশ, সংবিধান দ্বারা পরিচালনা হয়, কিন্তু এই দেশে হিন্দু আধিক্য আছে, হিন্দুরাই নিয়ন্ত্রণ করে সবকিছু। তারপরে হিন্দু হোমল্যান্ড মানে কি বলে? এটা কি ভারতবর্ষ কি পাকিস্তান, না পশ্চিমবঙ্গটা পাকিস্তান? ও কি বলতে চাচ্ছে? এর মাঝখানে একটা হিন্দুদের ছোট্ট জমি দিতে হবে? দেখুন, এইটা এদের শয়তানি, এটা এদের বদমাশি। আর এই যে শুভেন্দু, এর তো মাথা ঠিক নেই। আমার মনে হয় সবসময় নেশা করে থাকে, ভুলভাল বলে। ও বাঙালি বলে আমার খুব সন্দেহ আছে। বাঙালি যদি হতো তাহলে বাংলার এত বড় ক্ষতি করতো না। বাঙালি একদিকে যখন রবীন্দ্রনাথকে পছন্দ করে, তার হৃদয় বাস করে, অপরদিকে বিপ্লবী কবি নজরুল ইসলাম বাস করে। এখানকার হাওয়া, জল, বাতাস
তারা হিন্দু মুসলমান বোঝে না, তারা বাঙালিকে বোঝে। এই বাঙালির বাংলা ভূমির জন্য এত বিপ্লবীরা রক্ত দিল, এখন এইখানে এসে এরা হিন্দু মুসলমান করতে চাচ্ছে। এই বাংলাটাকে ভাগ করে ওদের শান্তি হয়নি, আবার এই পশ্চিম বাংলাটাকে এরা ভাগ করতে চায়, বাঙালি জাতিটাকে এরা নিশ্চিহ্ন করতে চায়। এরা দালাল, এরা দুটো পয়সার জন্য, নিজেদের চুরি ডাকার জন্য বিজেপিতে ঢুকেছে। এদের আমি বাঙালি বলতেও না ঘেন্না বোধ করে, এরা বাঙালি নয়, এরা বাঙালির নামে এরা কলঙ্ক। একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যে একটু অবাক লাগা কাণ্ড, কারণ হচ্ছে একদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বঙ্গভঙ্গ চাই, যে বঙ্গকে ভাগ করা হোক, কিন্তু অপরদিকে বিরোধী দলনেতা একই দলের একই রাজ্যে বসবাস করে, একই ভাষাভাষী, এই রাজ্যে যিনি বারবারই প্রতিবাদী মুখ হিসেবে উঠে আসছে, তার মুখ দিয়ে কিন্তু শোনা যাচ্ছে না বঙ্গভঙ্গ আমরা চাই না, আমরা এটাকে হিন্দুল্যান্ড করতে হবে, অতএব যিনি রাজ্যের সরকার রয়েছেন তাকে এটা সেন্টার দিতে হবে হিন্দুদের। এখানে 30% মুসলিম রয়েছে, তাহলে সেখানে হিন্দুরা, তাহলে ওরা মনে করে যে আমরাই বেশি, আমরাই 70%, বা আমরা সব থেকে বেশি, তাহলে তাদেরকে আবার আলাদা করে ল্যান্ড দেওয়ার কি আছে? আরে বললাম না, এদের এক একজন এক এক রকম কথা বলে, সব সময় তো সুস্থ অবস্থায় থাকে না। কথা হলো, যদি এরা নিজেদেরকে হিন্দু দাবি করে আর পশ্চিমবাংলার 30% মুসলমান থাকলে, যদিও সরকারি পদ, আদালত, ওসি, এমএলএ, এমপি সবকিছুতেই এরা খুব নগণ্য, তারপরেও যদি ওদের মনে হয় হিন্দুরা আতঙ্কিত ভীত, আমি বলবো বিষ করে মরে যাওয়া উচিত, ওর বিষ খেয়ে মরে যাওয়া উচিত। এই বাংলায় মুসলমানরা আছে, মুসলমানরা কখনো বলে না যে আমাদের আলাদা একটা জায়গা দেওয়া হোক, একটা মুসলিম সেফ ল্যান্ড দেওয়া হোক, আমরা আতঙ্কিত, আমরা ভীত, কখনো মুসলমানরা বলে না। অথচ দেখবেন অত্যাচার, খুনি, লুটপাট মুসলমানদের উপরে অনেক কিছু হয়, তারপরেও স্বাধীনতার আগেও মুসলমানরা বাংলা ভাগ চায়নি, আর এখনো মুসলমানরা অল্প সংখ্যক হয়েও তারা কিন্তু বলে না যে মুসলমানদের জন্য একটা সেফ ল্যান্ড দেওয়া হোক। আর এই হিন্দু, যাই নিজেকে হিন্দু বলে দাবি করে, 70% অংশ হিন্দুদের জনসংখ্যা হয়ে যদি 30% মুসলমানের ভয়ে মরে যাচ্ছে, তা আমি ওকে বলবো বিষ খেয়ে মরে যাও। এইরকম তোমার মতো হিন্দুর দরকার নেই, এত ভীতু হিন্দুর দরকার নেই যে 30% মুসলমানের ভয়ে মরে যাচ্ছে। আপনাকে একটা সামান্য অডিও শোনাবো আজকে, যে গৌরী শঙ্কর ঘোষ, যিনি একজন বিজেপি বিধায়ক, মুর্শিদাবাদ জেলার মধ্যে একজন বিধায়ক, তার আজকের বক্তব্য শুনুন, তারপর আমি একটা প্রশ্ন করব। মুর্শিদাবাদ শুধু নয়, মালদার কিছু অংশ, আপনার প্রশ্ন অনুযায়ী যে একদিকে মুর্শিদাবাদ এবং মালদা বলছেন আপনারা যে মুসলিম, এখানে মুসলিম বেশি, অতএব এখানে আগে থেকেই মুসলিমরা ছিল, কিন্তু সেই জায়গায় একজন বিজেপি বিধায়ক কিভাবে ভোট পেল যদি মুসলমান বেশি হয়? প্রথম কথা, তাহলে বিজেপি বিধায়ক কিভাবে সেখানে ভোট পেল এবং তিনি জনপ্রতিনিধি কিভাবে হলো? বললাম না, এরা হিন্দু মুসলমান ছাড়া কিছু শেখেনি। তাহলে আমি ওদেরকে একটা ফর্মুলা দিই, ওদের যদি মুসলমান নিয়ে বেশি ভয় হয়, তাহলে, যদিও এটা আমি সমর্থন করি না, বিশ্বাস করি না, এটা হওয়া উচিত না, এদের যদি এত ভয় লাগে মুসলমানকে নিয়ে, ভারতবর্ষের মাটিতে থেকে যদি মুসলমানদেরকে এত ভয় লাগে, তাহলে এরা শ্রীলঙ্কা, আফ্রিকা বা বার্মা, চায়না, যেখানে ইচ্ছা চলে যাক না, যেখানে ওরা মনে করবে ওরা সেফ, যেখানে ওদের মনে হবে ওরা কোনো বিপদ নেই। আমি ওদের প্রস্তাব দিচ্ছি, যদি ভারতবর্ষের 14% মুসলমানকে নিয়ে এত ভয় হয়, বাংলার 30% মুসলমানকে নিয়ে এত ভয় হয়, তাহলে বলবো ওরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চলে যাক, শ্রীলঙ্কায় চলে যাক, বা পৃথিবীর যে কোনো জায়গায়, আরো যদি নেপালে চলে যাক, কেউ এদের নেবে কিনা জানি না, ইসরায়েলে চলে যাক, যেখানে পারে চলে যাক, এদের যদি কেউ থাকে বন্ধু দেশ, যেখানে গিয়ে ওরা মনে করবে আমরা নিরাপদ,
মুসলমানের আর ভয় নেই, তাহলে ওরা সেইখানে চলে যাক। কারণ ভারতবর্ষের মাটিতে থেকে যদি হিন্দু বলে আমার ভয় লাগছে মুসলমানদেরকে দেখলে, তাহলে তাদের মানে কি বলবো, ওই বলে না চুল্লু ভর পানি মে ডুব মারো, ওই পচা খালে গিয়ে ওদের ডুবে মারা উচিত। এর থেকে আমি কিছু বেশি কিছু ভাবতেই পাচ্ছি না, এরা কোন ক্যালকুলেশনে বলে ভয় লাগছে মুসলমানদের দেখে ভয় লাগছে। আমার মনে হয় এটা ওদের দিশেহারা রাজনীতির এই শেষ পরিণতি, ওদের ভরাডুবি হয়ে গেছে, আগামী দিনে ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই সেই পুরনো রাগ যেটা শিখেছে সেটাই বগে যাচ্ছে, যে হিন্দু খাতরে মে হ্যায়, আর মুসলমানদের থেকে আমরা ভয় পাচ্ছি, এই দেশটা মুসলমানরা আবার গ্রাস করে। আর একটা বিষয়, আজকে 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 কিন্তু মুর্শিদাবাদে তাদের জেলা সদরে যেখানে তাদের অফিস রয়েছে বিজেপির, সেই বিধায়করা মিলে যারা দাবি করেছিল যে মুর্শিদাবাদ, মালদা এবং বিহারের কয়েকটা অঞ্চল নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হোক, তারা কিন্তু আজকে মহা মিছিল করেছিল মুর্শিদাবাদের বুকে। কি বলবেন যে এই মানুষ কিভাবে মেনে নেবে এদেরকে? এদের দ্বিচারিতার কোনো শেষ নেই, এদের দ্বিচারিতার কোনো শেষ নেই। ওই মিছিল করে ওরা প্রমাণ করে নিল ওখানে বিপদের কোনো কারণ নেই। যদি বিপদের কারণ থাকতো তাহলে ওরা স্বাচ্ছন্দ্যে কি করে ওখানে মিছিল করলো? তার মানে মুর্শিদাবাদ সম্পূর্ণ নিরাপদ। অতএব ওদের দ্বিচারিতা ধরা পড়ছে। মুসলমান মুর্শিদাবাদ আর যদি মালদা বিপজ্জনক জায়গা হয়, তাহলে তুমি তোমার মিছিল কি করে করলে, কর্মকাণ্ড কি করে করলে? তোমার উপরে তো কেউ একটা ইটও ছড়েনি, কেউ একটা কটু কথা বলেনি। তার মানে ওরা যে দ্বিচারিতা করছে, ওরা যে মিথ্যা কথা বলছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওদের আচরণ। মমতা ব্যানার্জির একটা বক্তব্য হচ্ছে যে তিনি বঙ্গভঙ্গ হয়ে যারা সওয়াল করতে চান বিধানসভাতে, তাদেরকে বললেন যে বিধানসভাতে আসো, ভোটাভুটি হোক। এটা মমতা ব্যানার্জির কথা। কি বলবেন তাহলে যদি ভোট হয় বিধানসভাতে, যে যেসব বিধায়করা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় প্রস্তাবে কেউ ভোট দিতে চায়, তাহলে কি বঙ্গভঙ্গ হতে পারে, না প্রত্যেকটা বিধায়ক তারা চাইবে না যে বঙ্গকে ভাঙুক? কোনটা হতে পারে আপনার কি মনে হয়? আসলে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এইটা ভোট করিয়ে, ভোটের আগে আলোচনা হবে, বিজেপির দাবিটাকে মজবুত করার জন্য তাদের কথা বলার জায়গা তৈরি করে দিচ্ছে। এই বাংলা থেকে বিজেপিদের কি করে আমরা ঝেঁটিয়ে বিদায় করব, সেইটা না করে উনি আদর করে ওদের আলোচনা, ওদের বক্তব্যটা বিধানসভায় তুলে ধরতে যাচ্ছে। এবং যদি ভোটাভুটি হয়, তাহলে বঙ্গভঙ্গের পক্ষে তো 70-72টা ভোট পড়েই যাবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও বিজেপির দাবিটাকে শক্তিশালী করে গড়ে তুলছে এবং তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন যে আমরা 30% মুসলিম এখানে বসবাস করে, তাহলে মুসলমান বিধায়করা যারা রয়েছে সেখানে যদি 30% থাকে, আপনি যদি একটা চেয়ার ধরেন, যে একটা চেয়ার, সেই চেয়ারে 4টে পায়া থাকে, যে চেয়ারটা দাঁড়িয়ে থাকে, যদি ধরুন 30% মানে একটা যদি পায়া হয়, তাহলে স্বাভাবিক সেখানে তো মানে ভোটাভুটি বা বঙ্গভঙ্গের বিষয়টাই আসবে না। আপনাদের সেখানে আমরা দেখেছি যে বিধানসভাতে আপনাদের বিধায়কই নেই, জনপ্রতিনিধি নেই মুসলিম সেইভাবে যারা কথা বলবে। দেখুন, প্রথম কথা, বিধানসভায় এরকম বঙ্গভঙ্গের উপরে আলোচনা আসলে এটা প্রথমেই বিধানসভার অধ্যক্ষর উচিত খারিজ করে দেওয়া। এরকম কোনো আলোচনা, এরকম করা গল্প শুনবই না। কেউ আমার সামনে বঙ্গভঙ্গের কথা বলবে আর আমি তাকে বলবো হ্যাঁ হ্যাঁ আপনি বলুন। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই বঙ্গভঙ্গের উপরে আলোচনার আয়োজন করছেন, এইটাকে আমি ঘৃণা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আপনি এই আলোচনা হতে কেন দেবেন? কোন বাঙালি আছে যে বঙ্গভঙ্গের উপরে আলোচনা চায়? কোন বাঙালি আছে যে বঙ্গভঙ্গের উপরে কেউ তার দাবি তুলবে আর আমরা সেইটা অনুশাসিত নাগরিক হিসেবে সেগুলো আমরা শুনবো? আমি বলবো এই কথা শোনা যাবে না। কেউ বঙ্গভঙ্গের উপরে যদি কথা বলতে চায় তাকে খেদিয়ে দিতে হবে, তাকে বাংলা থেকে তাড়াতে হবে, দূর করতে হবে। সেটা আরএসএস হোক, বিজেপি হোক, আর যেই হোক না কেন, বাংলাকে কোনোভাবে ভাগ তো করাই যাবে না। ভাগ নিয়ে কেউ কথা বললে তাকে কথাই বলতে দেবো না। কিসের কথা? মস্করা নাকি? মস্করা নাকি? আরে উত্তরপ্রদেশ এত বড় রাজ্য, সেইটাকে ভাঙার কথা আসে না। গুজরাট, তাকে ভাঙার কথা আসে না। বাংলা থেকে বড় রাজ্য তো অনেকগুলো আছে, সেগুলো ভাঙার কথা আসে না। তাহলে
বাংলা ভাগের আলোচনা হবে, আর তার আয়োজন করবেন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও বিধানসভার মধ্যে। এ কি ভয়ঙ্কর কথা! আমি ধিক্কার জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবকে। তার মানে উনিও এই ষড়যন্ত্রে চক্রান্তে সামিল আছেন, বাংলাটা ভাগ হোক। বিধানসভায় এই নিয়ে কিসের আলোচনা হবে? আমি ধিক্কার জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, এবং আমি বলবো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গের উপরে আলোচনাকে প্রশ্রয় দিচ্ছেন, এই ইস্যুটাকে দাঁড় করাতে উনি সহযোগিতা করছেন। তাহলে তাহলে এখানে যে বারবারই বলা হচ্ছে যে বাড়ছে মুসলিম ভাগ হোক রাজ্য, এই যে একটা স্লোগান উঠেছে বর্তমানে, তাহলে যদি বিজেপির যদি যে আলোচনা যে হবে বিধানসভাতে, এই বিধানসভাতে যদি আলোচনা হয়, যদি বিষয়টা উঠে আসে যে বাড়ছে মুসলিম ভাগ হোক রাজ্য, তাহলে যদি এই প্রস্তাবটা পাসই হয়ে যায় বা এটা যদি এর পক্ষে যদি যে ভাগের পক্ষে যদি হয়ে যায়, তাহলে কি মমতা ব্যানার্জির এটা লাভ? আপনি কি বলতে চাইছেন? মানে আপনার কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি সুযোগ করে যাচ্ছে যেহেতু বিজেপি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যা লাভ তোলার তুলে নিয়েছে, ওনার 13 বছর হয়ে গেছে, 15 বছর উনি রাজত্ব করবে, ওনার এটা এক্সপায়ারি ডেট। উনি আরএসএস এরই ক্যাম্পেরই লোক, আরএসএস এর বিজেপির দয়া এত বছর রাজত্ব করেছেন, যেতে যেতে আরএসএস কে তার আকাঙ্ক্ষা অনুযায়ী উপহার দিয়ে চলে যাবেন। এদের প্রত্যেকের একটাই এজেন্ডা, মুসলিম বিদ্বেষী, মুসলমানদের পিছনে পড়ে আছে। তাহলে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ীর ক্যাবিনেটে 4 বার কেন মন্ত্রী হয়েছিলেন? বিজেপির হাত ধরেই তো ওনার দলটা দাঁড়িয়েছে, বিজেপির সঙ্গে বারে বারে সংসার করেছেন, কিন্তু উনি কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেন না। কংগ্রেসকে সাহায্য নেওয়ার পর কংগ্রেসে শেষ করেছেন, বামফ্রন্টকে শেষ করেছেন, বিজেপিকে কিন্তু সযত্নে মাথায় তুলে রেখেছেন। তাহলে উনি বিজেপির লোক, বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করছেন, আরএসএস এর এজেন্ডা বাস্তবায়ন করছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। ওনার এতে রাজনৈতিকভাবে লাভ হোক ও না হোক, যেমন দেখবেন বাবরি মসজিদের যে রায় দিয়েছিল জজ, সে পরে রাজ্যসভার সদস্য হয়েছিল। তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উপহারটা আগে নিয়েছেন, 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন এই বিজেপির ভয় দেখিয়ে। শেষে যেতে যেতে বিজেপির মনোকামনা পূর্ণ করে দিতে অসুবিধা কোথায়? একদিন তো যাবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন, যে কোনো সরকার একদিন তো যাবে। কিন্তু আজকের দিনে উনি যে কাজটা করছেন, উনি বিজেপিকে প্রশ্রয় দিচ্ছেন। বিধানসভায় এই আলোচনা কেন? কোথাও এই আলোচনা হবে কেন বঙ্গভঙ্গের উপরে? এইটা যদি মালদা মুর্শিদাবাদ বেরিয়ে যায়, তাহলে বাংলায় থাকলোটা কি? এবারে নিচের দিকে আবার মজুমদার সাহেব বলছেন উত্তরবঙ্গটা, জলপাইগুড়ি কোচবিহার, ওদেরকে উত্তরবঙ্গ আলাদা স্টেট দিতে হবে। তাহলে নিচে যে জায়গা থাকলো, তাতে হুগলি নদীর দুপাশে জুটমিল এলাকা পুরো হিন্দিভাষী, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ বেল্ট পুরো হিন্দিভাষী, কলকাতা পুরোটা হিন্দিভাষী। তাহলে বাঙালি কোথায় থাকবে? এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রাজ্য নাকি হিন্দি আগ্রাসন চলছে, কাল বাংলা বলার লোক পাবো না। তাহলে আবার তিনি বাংলা ভাগের আলোচনাকে কেন প্রশ্রয় দিচ্ছেন? যখন ছাত্ররা যখন তার চাকরির কথা বলে, তাদের স্কলারশিপের কথা বলে, শিক্ষকরা যখন তাদের চাকরির রোজগারের কথা বলে, তখন লাঠি মেরে তাদের তুলে লকআপে করে তাদের রেপের কেস, গাঁজার কেস, তাদেরকে কেস দেওয়া হয়। আর যারা বাংলা ভাগের কথা বলবে, তাদের আপ্যায়ন করে বিধানসভায় কথা বলার সুযোগ করে দেওয়া হবে। এটা কি মামদোবাজি, মামা বাড়ির লাড্ডু নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন যদি বলে থাকেন, তাহলে এটা আমি ধিক্কার জানাচ্ছি। এটা খুব ঘৃণ্য অপরাধ, বাংলার সঙ্গে এটা প্রতারণা করা হচ্ছে। অপরদিকে আপনি একটা বললেন যে কোচবিহার বা ওই বঙ্গটাকে নিয়ে উত্তরবঙ্গ বা একটা স্টেট করার কথা বললেন, কিন্তু অপরদিকে আমরা দেখছি যে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, সে কিন্তু বিজেপি, সে কিন্তু বলেছিল যে কোচবিহারকে নিয়ে একটা রাজ্য করার কথা। আচ্ছা, এদের এত স্বপ্ন, পশ্চিমবাংলাকে ভাঙারই স্বপ্ন কেন? এরা অলরেডি কাশ্মীরটাকে ভেঙেছে, লাদাখকে এক টুকরো করেছে, জম্মুকে আলাদা করেছে, কাশ্মীরকে আলাদা করেছে। কি তাতে পেয়েছে ভারত? এখন এখানে বাংলাটাকে ভাগ করতে চাচ্ছে। তো এদের উদ্দেশ্য খুবই খারাপ। বাঙালি জাতি বুঝুক, আসামে বাঙালিকে শেষ করে দিল, ত্রিপুরায় বাঙালিকে কোণঠাসা করে দিল,
এখন এই এক টুকরো জমি যেটা আছে, আজ বাংলায় কিচ্ছু নেই। যদি ভিন রাজ্যে গিয়ে 80 লক্ষ ছেলে কাজ না করে, আমাদের বাংলা না খেয়ে মরবে। এই যে দিদি জিএসটির কালেকশনটা তোলে না ঘরে, এই যে এখানকার দোকানগুলো চলছে, 80 লক্ষ যুবক তাদের ঘর ছেড়ে বাইরে গিয়ে রোজগার করে পয়সা আনে বলে, এবারে এখানে যেটুকু আছে সেটুকু এরা ধ্বংস করে দেবে। আমার একটাই কথা, বাংলা ভাগের কোনো কথা হবে না। কেউ যদি বাংলা ভাগের আলোচনা করে তাকে উৎখাত করতে হবে বাংলা থেকে। এই বিজেপি এই প্রস্তাব আনছে, এই বিজেপির কোনো এমএলএ এমপি এমনকি একটা কাউন্সিলর পঞ্চায়েত পর্যন্ত যদি যেন না থাকে। এটা বাঙালিকে নিজের জাতি হিসাবে নিজের যদি ভালো চায় তাহলে এটা করতে হবে। এই বিজেপি কখনোই বাঙালির বন্ধু নয়, বাকি মানুষ বিচার করবে। আমাদের সময় হয়ে গেছে। তারপরে আপনার কাছে শেষ প্রশ্ন মানে জিজ্ঞাসা আমার, যে আপনি কি চান বঙ্গ ভাগ হোক, হলে তার কিছু পজিটিভ দিক আছে এবং তার কিছু নেগেটিভ দিক আছে, এটা থাকবে, প্রত্যেকটা কাজের পজিটিভ নেগেটিভ থাকে। কিন্তু আপনি কি চান যদি পজিটিভ কিছু থাকে রাজ্যভাগে, যে এই কাজগুলো হবে, আরো উন্নয়ন হবে, যদি কেন্দ্র শাসিত হয় সেখানে প্রোটেকশন বেশি থাকবে, যাতে বাইরের অনুপ্রবেশ বন্ধ হয়, তো এইসব নানান পজিটিভ দিক আছে, তো আপনি কোন দিকে হাঁটবেন শেষ পর্যন্ত? দেখুন, বিভাজন কখনো উন্নয়নের পাথেয় হতে পারে না। বাংলা ভাগ করে বাঙালি দুর্বল হয়েছে। এই যে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ ভাগ হয়েছে, এতে বাঙালি দুর্বল হয়েছে, বিশেষভাবে পশ্চিম বাংলার বাঙালি দুর্বল হয়েছে। বাংলাদেশ তাও সামলে নিয়েছে, গ্রো করেছে, কিন্তু বাঙালি শুধু নিচেই যাচ্ছে। এরপর যদি বিভাজন হয়, বাংলা ধ্বংস হয়ে যাবে, বাঙালি জাতির অস্তিত্বই বিলোপ হবে। আমার কথা হচ্ছে, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেটা এই পশ্চিমবাংলা থেকে ছোট, যাদের জনসংখ্যাও কম, তারপরেও তারা উন্নতি করেছে। তাহলে পশ্চিমবঙ্গের এই 10 কোটি মানুষ, তারা যদি শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান এবং অন্যান্য আরো ক্ষেত্রে, কৃষ্টি কালচারের দিকে, হস্তশিল্পের দিকে, আমাদের বাংলায় যা ট্যালেন্ট আছে, একদিকে পাহাড় অন্যদিকে সাগর, এখানে উর্বর মস্তিষ্ক, এখানকার মানুষ হাতের কাজ জানে, স্কিল লেবার, ইন্ডাস্ট্রি সব আছে। অতএব এখানে যদি কৃষি থেকে শিল্প পর্যন্ত আমরা গুছিয়ে কাজ করি, বাঙালি জাতি এই পশ্চিমবঙ্গ কেন্দ্র করে একটা শক্তিশালী রাজ্য তৈরি হতে পারে এবং অনেক রাষ্ট্রের থেকেও শক্তিশালী হতে পারে। তাহলে আমরা কেন কম্প্রোমাইজ করব? ওই বাইরে থেকে ওই গুজরাটিদের দল, ওই হরিয়ানার দল যেটা বিজেপি, হিন্দি ভাষীদের দল, তো তারা এসে বাংলাকে ভাগ করার প্রস্তাব দেবে, আর আমরা তাদের ওই বিজেপিকে জামাই খাতির করব, তাদেরকে ভোট দেবো, তাদের দল করব। এর থেকে বড় মূর্খতা আর কিছু হতে পারে না। আমি বাঙালি জাতি হিসাবে সবাইকে সাবধান করব, বিজেপি আরএসএস থেকে বাংলা থেকে বিতাড়িত করো যদি বাংলাকে চাও। আর একমাত্র মৈত্রী, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং শান্তি বিকাশের পথ। কোনো হিংসা, কোনো বিভাজন কখনো কোনো জাতিকে এগিয়ে নিয়ে যায় না। ধর্ম বাদ দিয়ে, ধর্ম যার যার নিজের কাছে আছে উপাসনা করুক, সেটা আলোচ্য বিষয় নয়। বাঙালি জাতি হিসাবে পাহাড় থেকে সাগর, এই পশ্চিমবাংলার প্রতিটা মানুষকে এক হতে হবে। যারা এই বাংলায় আছে তাদের মধ্যে কোনো বিভাজনকে প্রশ্রয় দেওয়া যাবে না, তা নাহলে এই বাঙালি জাতিকে ধরে নিতে হবে তারা আত্মহত্যা করছে। বাঙালি জাতিকে একমাত্র বাঙালি বাঁচাবে, বাইরে থেকে এসে কেউ বাঁচাবে না। আপনার কাছে জাস্ট আমার প্রশ্ন শেষ জিজ্ঞাসা দর্শকদের উদ্দেশ্যে, আপনি সবে দিল্লি থেকে এসছেন, গিয়েছিলেন একজনের সঙ্গে দেখা করা, একজন সাংসদের সঙ্গে, তার সঙ্গে দেখা করলেন এবং সেই সংসদ আপনাকে পশ্চিমবঙ্গের কোনো দায়িত্ব দিয়েছেন এমন কিছু, এটা যদি একটু খোলাসা করে জাস্ট বলেন। আমি আজাদ সমাজ পার্টির চিফ এবং ভীম আর্মির চিফ চন্দ্রশেখর আজাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম। আমি তার সঙ্গে বিগত 5 বছরের উপরে আছি এবং তার নাগিনা লোকসভা ক্ষেত্রে লড়াইয়ের ক্ষেত্রে 1 মাস তার সঙ্গে নির্বাচনী প্রচার ছিলাম, একসঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া সবই হয়েছে। আমাদের সম্পর্ক অত্যন্ত আন্তরিক এবং আমি মনে করি আজকের দিনে ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক নেতা হিসেবে উঠে এসছে। ভারতবাসীর কাছে এর থেকে বড় নক্ষত্র নেই এবং তিনি আমাকে এখন পশ্চিমবঙ্গের ইনচার্জ বানিয়েছেন তার রাজনৈতিক দলের এখানে প্রতিষ্ঠা করার জন্য, অগ্রগতির জন্য, ডেভেলপমেন্টের জন্য।
এবং কালকেই সন্ধ্যায় আমি কলকাতায় ফিরেছি। অতএব বাংলার নিপীড়িত মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষকে জোড়া এক করা, তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা, তাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করা, এটা আমার দায়িত্ব। এই কাজটা যদি আমরা করতে পারি, সবাইকে এক সূত্রে গাঁথতে পারি, তাহলে বাংলা বাঁচবে, বাঙালি বাঁচবে। এবং রাজনীতিটা অনেক পরের ক্ষেত্রে, যদি এটা রাজনৈতিক দল, কিন্তু যদি আমাদের মধ্যে ঐক্য না হয় তাহলে কোনো রাজনীতি টিকবে না। অতএব আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে বাংলার মানুষকে এক করা, শান্তির পথে এগিয়ে নিয়ে। তাহলে কি ইমতিয়াজের লক্ষ্য কি 2026? না, 2026 বলে না, আগামী দিনে তো রাজনীতির পথ খোলা আছে। সবেমাত্র আমরা কাজ শুরু করেছি, ঠিক আছে? এটা একটা কঠিন কাজ, দীর্ঘ সময়ের কাজ। এখন আমাদের খাতা খুলতে বাকি, এখন আমাদের একটা পৌরসভা নেই, এখন আমাদের একটা পঞ্চায়েত নেই, কিছু নেই। অতএব 2026 বিধানসভা নিয়ে এখনই অনেক স্বপ্ন দেখতে আমরা রাজি নই। আমরা আগে মানুষের কাছে যাই, মানুষের বিশ্বাস অর্জন করি, কাজ করি। হ্যাঁ, আমরা যদি সততার সঙ্গে কাজ করতে পারি, আদর্শ নীতি এবং আম্বেদকর বাদকে যদি ফলো করতে পারি, সবাইকে যদি ভালোবাসার বন্ধনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাজনৈতিক গণতন্ত্রের যে বুনিয়াদ রাজনীতিতে আমরা যদি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে পারি, তাহলে আমার মনে হয় আমরা সুফল পাবো। সময় কথা বলবে যে আমরা 26-এ কিছু ছাপ ফেলতে পারবো কি পারবো না, এটা সময়। ধন্যবাদ আপনাকে, আপনি দীর্ঘ সময় দিয়েছেন আমাদের IPN বাংলা লাইভে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও এবং আপনাদের সমস্ত দর্শক বৃন্দকে আমি আমার শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। IPN নিউজকে আপনারা শেয়ার করুন, আগে বাড়ান, এবং এই ধরনের সোশ্যাল মিডিয়ায় এখন আমাদের কাছে একটা যোগসূত্র। ধন্যবাদ। তো ইমতিয়াজ সাহেব,